ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আপনি যদি রাতে একা থাকেন তাহলে কখনো বটগাছের দিকে তাকাবেন না, না হলে হয়তো আপনি আর কখনো ফিরতে পারবেন না। শুনেছেন কি গল্পটা যা চুপচাপ রাতের অন্ধকারে ঘটে? যে গাছের নিচে পদোচ্চারণা হয় সেখানে শুধু ছায়া নয়, কেউ আছেও, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না, শুধু শুনতে পাবেন ফিস ফিস, ফিরে এসো, ফিরে এসো। আপনি যদি সাহস করেন তবে আসুন, আমি আপনাকে সেই অমাবস্যার রাতের ভয় দেখাবো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুমি কি কখনো এমন কোনো জায়গায় গেছো যেখানে বাতাসও কথা বলে না, যেখানে অন্ধকারটা শুধু রাতের না, মনে হয় কারো অপেক্ষা লুকিয়ে আছে ভিতরে? আমি রফিক, শহরের ছেলে। এই গল্পটা আমি বানাইনি, এইটা আমার সাথেই ঘটেছিল। আজও যখন চোখ বন্ধ করি তখন মনে হয় আমি এখনো ওখানে আটকে আছি, বটতলায়। বটতলা একটা ছোট গ্রাম, নদীর ধারে, নদীর ওপারে ঘন জঙ্গল, আর মাঝখানে এক বিশাল বটগাছ। লোকেরা বলে ওই গাছটার নিচে কেউ এক সময় মরে গেছিল। তবু আমি সেদিন হাসছিলাম, ভেবেছিলাম গ্রামের মানুষজন সব কুসংস্কারে ভরা। আসমা আমার বন্ধু, ওর বাড়ি ওই গ্রামে। ও বলল, রফিক, চাইলে বটতলায় হাঁটতে যেতে পারিস, কিন্তু আজ নয়, আজ অমাবস্যা। আমি হেসে বলেছিলাম, ভূত টুত বলে কিছু নাই আসমা। ওর চোখ দুটো তখন কেমন যেন ভয়ে চকচক করছিল। বিকেলটা ছিল অদ্ভুত। সূর্যটা যেন হঠাৎ করেই হারিয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে উঠল, পাখিরা হঠাৎ উড়ে গেল কোথাও। সালাম চাচা, গ্রামের এক বয়স্ক লোক, দূর থেকে হাঁটতে হাঁটতে এলো। চাচা বলল, তুই শহর থেকে আইছস, তাই বলি, বাবা, আজ সন্ধ্যের আগে বাড়ি ফিরবি। অমাবস্যার সন্ধ্যা, বটতলায় কেউ থাকে না। আমি বললাম, চাচা, আজকের দিনেই যদি সবাই ভয় পায় তাহলে ওখানেই যাব। চাচার চোখে অদ্ভুত একটা ভয় ছিল। সে আর কিছু না বলে চলে গেল, কিন্তু যেতে যেতে ফিসফিস করে বলল, বটগাছের ছায়া পড়লে পিছনে তাকাস না। সন্ধ্যের পর আমি আর আসমা নদীর দিকে হাঁটছিলাম। রাস্তাটা একদম ফাঁকা, আকাশে কোনো চাঁদ নেই, শুধু কালো মেঘ। দূরে কুয়াশায় ঢাকা বটগাছের ছায়াটা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল গাছটা যেন একটু একটু করে নড়ছে। বাতাসে একটা কেমন গন্ধ, ভেজা মাটির, কিন্তু তাতে লেগে আছে পচা কিছুর গন্ধ। আসমা থেমে গেল। ও বলল, শোন, শুনতে পাচ্ছিস? আমি কান পেতে শুনলাম। নদীর দিক থেকে কেউ যেন হাঁটছে জলের ভিতরে। একটা পা, তারপর আরেকটা পা। চলো ফিরি, আসমা বলল কাঁপা গলায়। কিন্তু আমি টর্চ লাইট অন করলাম। আলোটা পড়তেই দেখি নদীর ধারে কাদা ভেজা পায়ের ছাপ। একটা, দুটো, তিনটে, সবগুলো ছাপ আসছে নদীর ভিতর থেকে বাইরে দিকে। আমি ভিতরে কেমন যেন ঠান্ডা অনুভব করলাম। কে আছে? আমি চিৎকার করলাম, কেউ উত্তর দিল না। শুধু বাতাসটা কেমন ভারী হয়ে গেল, আর নদীর ওপর হালকা ঢেউ উঠল, যেন কেউ হেঁটে যাচ্ছে জলের ওপর দিয়ে। আসমা আমার হাত ধরল, রফিক, চল ঘরে ফিরে যাই। আমরা দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু পেছন থেকে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে, পায়ের আওয়াজ আমাদের মতোই ছন্দে। আমরা থামলে ও থামে, আমরা হাঁটলে আবার সেই শব্দ।
আমি ভয় পেয়ে পিছনে তাকাতে যাচ্ছিলাম, ঠিক তখনই মনে পড়ল চাচার কথা, বটগাছের ছায়া পড়লে পিছনে তাকাস না। আমি তাকালাম না, কিন্তু শুনতে পেলাম কারো নিঃশ্বাস একদম আমার ঘাড়ের পেছনে, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আমরা দৌড়াতে শুরু করলাম। বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিলাম। আসমা হাঁপাচ্ছে, আমি কাঁপছি। ও বলল, দেখেছিস? আমি মাথা নাড়লাম, না। ও বলল, ভালো করেছিস। রাতটা আমরা কোনো রকমে কাটালাম। ঘড়িতে তখন রাত 12টা। বাইরে বাতাস কাঁপছে, জানালার কাঁচে কচকচ শব্দ। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করেছিলাম, কিন্তু তখনই শুনতে পেলাম দরজার পাশে কেউ হাঁটছে ধীরে ধীরে। ঠক ঠক ঠক, পায়ের আওয়াজ। তারপর থেমে গেল। এক মুহূর্ত নীরবতা। তারপর দরজার নিচ দিয়ে বাতাস ঢুকে গেল ভিতরে। এই রকম মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক ওখানে। আমি নিঃশব্দে উঠে বসে পড়লাম। আলো নিভে গেল হঠাৎ। অন্ধকারে আমি শুধু শুনতে পেলাম একটা মেয়ের কণ্ঠ খুব নিচু স্বরে বলছে, তুই পিছনে তাকাসনি কেন রফিক? আমি চিৎকার করে উঠলাম, কে? কিন্তু কণ্ঠটা তখন আর নেই। শুধু জানালার পাশে দেখা গেল এক টুকরো ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ভোর হলে দরজা খুলে দেখি মেঝেতে ভেজা পায়ের ছাপ। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই শেষ ছাপটা থেমে গেছে। আর ঠিক জানালার নিচে পড়ে আছে এক টুকরো পুরনো ছেঁড়া শাড়ির অংশ, যেন জলে ভেজা। সেদিন প্রথম বুঝলাম, সব গল্প কুসংস্কার না, কিছু গল্প রক্তের মতো সত্যি। এটা কেবল শুরু, কারণ সেই রাতটা ছিল অমাবস্যার সন্ধ্যা। রাত তখন গভীর হয়নি, কিন্তু গ্রামের চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আমার মনে হচ্ছিল এই নীরবতার ভেতরে কিছু একটা ঘাপটি মেরে আছে, যেন কেউ চুপচাপ শ্বাস নিচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আসমা জানালার পাশে বসেছিল, ওর চোখ স্থির, নদীর দিকেই তাকানো। আমি বললাম, কি হয়েছে? ও ধীরে বলল, ওখানে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমি হেসে বললাম, ওসব ভ্রান্তি, আলো ছায়ার খেলা। কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ছিল। জানালার বাইরে তাকালাম। দূরে নদীর পাড়ে একটা ধূসর ছায়া। চুল বাতাসে উঠছে, কিন্তু শরীর একদম স্থির। আমি ফিসফিস করে বললাম, আসমা, ও কি মানুষ? ও কোনো উত্তর দিল না। ওর চোখ কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। ওই দিকটা, বটতলার পাশ, ও বলল। মুহূর্তেই সব বাতাস থেমে গেল। নদীও যেন একদম শান্ত হয়ে গেল। শুধু ছায়াটা এক পা করে নড়ল, নদীর ভেতর ঢুকে গেল ধীরে ধীরে। আমি টর্চটা হাতে নিয়ে বারান্দায় বেরোলাম। আলো ফেলতেই দেখি নদীর ধারে জলের ওপর ঢেউ উঠছে, কিন্তু আশেপাশে কেউ নেই। শুধু এক টুকরো সাদা কাপড় ভাসছে। আমি হাঁটতে শুরু করলাম নদীর দিকে। আসমা পিছন থেকে বলল, রফিক, থামো, ফিরে চলো। আমি শুনছি, কিন্তু থামছি না। পা যেন নিজের মতো এগিয়ে যাচ্ছে। নদীর ধারে পৌঁছে দেখি মাটিতে ভেজা পায়ের ছাপ, কাদের ওপর একদম স্পষ্ট। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সব পায়ের ছাপ নদীর ভেতর থেকে শুরু হয়ে শুকনো মাটিতে গিয়ে মিলিয়ে গেছে। আমি নিচু হয়ে ছোঁয়ার চেষ্টা করলাম। কাদা ঠান্ডা, কিন্তু ভেতর থেকে গরম বাষ্প উঠছে,
যেন মাটি নিঃশ্বাস নিচ্ছে। মুহূর্তেই ভয়ে আমি টর্চের আলো চারিদিকে ফেলতে লাগলাম। তখনই দেখলাম কেউ দাঁড়িয়ে আছে আমার পেছনে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, শুধু আমার নিজের ছায়া বটগাছের দিকে লম্বা হয়ে গেছে। হঠাৎ আসমার চিৎকার, রফিক, পেছনে তাকিও না। আমি তাকাতে চাইলাম, কিন্তু মনে পড়ল সালাম চাচার কথা। তাকালে যা দেখব সেটা হয়তো মানুষ থাকবে না। আমি পেছন না ঘুরেই হাঁটতে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার কাঁধের ওপর নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা বরফের মতো শ্বাস। আমার বুকের ভেতর ধুকফুক করছে, পা ভারী হয়ে গেছে, তবু হাঁটছি। বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দেখি দরজা খোলা। আসমা কাঁদছে, তুই পাগল নাকি? কেউ তোকে ডেকেছিল? আমি বললাম, না, কেউ না, আমি নিজেই গেছিলাম। ও চিৎকার করে উঠল, ওটা তোকে ডেকেছিল রফিক। মুহূর্তেই ধমকে বাতাসের জানালাগুলো কাঁপছে। ঘড়ি দেখলাম, রাত 10টা। ঠিক তখন জানালার বাইরে ছিটে ফোটা বৃষ্টি পড়তে শুরু করল। আসমা হঠাৎ থেমে বলল, তুই কি জানিস বটতলার পাশে একসময় একটা বউ আত্মহত্যা করেছিল? আমি তাকালাম, কেন? ও ধীরে বলল, ওর স্বামী ওকে ডুবিয়ে মেরেছিল, ওর দেহটা আর পাওয়া যায়নি। ওর চোখ তখন অদ্ভুত ভয়, বলে ওর আত্মা নদীর ধারে ঘোরে অমাবস্যার রাতে। আমি হাসলাম, কিন্তু ভয়টা বুকের ভেতর জমে যাচ্ছিল। বাইরে তখন বাতাস আর বৃষ্টি মিশে গেছে। একসময় জানালার কাঁচে হালকা শব্দ হলো, ঠক ঠক ঠক। আমরা দুজনেই তাকালাম। বাইরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কাঁচ ভিজে গেছে পুরো। আলো ফেলতেই দেখি জল বেয়ে নামছে, কিন্তু কেউ নেই। কাঁচের ওপাশ শুধু একটা ছায়া, দুই চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত। আসমা কেঁপে উঠল, ওর চোখে আলো নাই। আমি কাছের দিকে এগিয়ে গেলাম, আর তখনই জানালার ওপাশ থেকে একটা ঠান্ডা বাতাস ঢুকে গেল ঘরে। আমার শরীর কাঁপছে, কণ্ঠ শুকিয়ে গেছে। আসমা চিৎকার করে বলল, দরজা বন্ধ করো। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখন পেছনে শুনলাম একটা মেয়ের হাসি। ধীরে ধীরে ঘুরে দেখি কেউ নেই। রাতের পর রাত সেই হাসি শুনেছি, কখনো জানালার বাইরে, কখনো ছাদের ওপর, কখনো নদীর দিক থেকে। সকালে উঠেই সালাম চাচার বাড়ি গেলাম। চাচা তখন চুল্লির পাশে বসে ধোঁয়া টানছে। আমি বললাম, চাচা, গত রাতে নদীর ধারে কেউ ছিল, একজন মহিলা। চাচার মুখের রং পাল্টে গেল। সে ধীরে বলল, ওই রাস্তায় কেউ থাকে না বাবা, ওখানে যে দাঁড়ায় সে মানুষ না। আমি বললাম, আমি নিজের চোখে দেখেছি। চাচা থেমে গেল, তারপর বলল, তুই দেখছিস মানি? ও এখন তোর পিছু লইছে। আজ রাতেই যদি ফিরে না যাস, আর পারবি না ফিরতে। আমি চুপ করে গেলাম। আসমা জানালা দিয়ে তাকিয়ে আছে দূরের দিকে। আকাশে তখন সূর্য উঠেছে, কিন্তু বটতলার দিকটা এখনো অন্ধকারে ঢাকা। ওখানে যেন আলোর কোনো অধিকারই নেই। আমি জানি না ওখানে কে দাঁড়িয়েছিল, কিন্তু সেই চোখ, সেই ফাঁকা গর্তের মতো চোখ, আজও যখন ভাবি মনে হয় কেউ এখনো আমাকে দেখছে। নদীর ধারে অমাবস্যার সন্ধ্যায় যে একবার দেখে সে আর ভুলে যেতে পারে না। আর আমি জানি সে এখনো ওখানেই আছে। সেই রাতে আসমার বাড়িতে আমি আর ঘুমাতে পারিনি। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসের আওয়াজে জানালাগুলো এখনও কাঁপছে।
ঘড়িতে তখন রাত 1:47। আসমা পাশের ঘরে। আমি মশারি টাঙানো বিছানায় শুয়ে আছি, কিন্তু মনে হচ্ছিল জানালার বাইরে কেউ হাঁটছে, চুপচাপ, ধীরে ধীরে। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। ঘড়ির টিকটিক শব্দটা এখন বুকের ভেতর ঢুকছে যেন। আমি উঠে বসে গেলাম, জানালার পর্দাটা হালকা সরালাম। অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতরেই কিছু একটা নড়ছে, একটু ডানে বামে, যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক জানালার বাইরে। আমি জমে গেলাম। ওই আওয়াজটা আমার নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠটা আসমান না, ওটা ঠান্ডা, কাঁপা, যেন কবর থেকে আসছে। কে? আমি খুব নিচু স্বরে বললাম। কোনো উত্তর নেই, শুধু জানালার কাছে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, তারপর আরেকটা, তারপর দেখা গেল পুরো কাঁচ ভিজে যাচ্ছে। কিন্তু বাইরে তো এখন বৃষ্টি থেমে গেছে। আমি টর্চ জ্বালালাম। আলোটা জানালায় ফেলতেই একটা মুখ, চুল ভেজা, চোখ দুটো লালচে, আর ঠোঁট থেকে জল পড়ছে। আমি পিছিয়ে গেলাম, চোখের পলকে মুখটা মিলিয়ে গেল, আলো নিভে গেল টর্চেরও। আমার হাত কাঁপছে, বুক ধুকপুক করছে। আমি বিছানায় বসে কান পেতে রইলাম, তখনই শুনলাম পাশের ঘরে আসমার দরজা খুলে যাচ্ছে। ঠক ঠক ঠক। আমি দৌড়ে গেলাম, দরজার ভেতর ঢুকে দেখি আসমা নেই, শুধু ওর ঘরের জানালাটা খোলা, আর জানালার নিচে এক টুকরো ভেজা শাড়ি পরে আছে, ঠিক আগের রাতেরটার মতো। আমি জানালা দিয়ে তাকালাম, দূরে নদীর ধারে কেউ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, শরীর ভিজে, আর পাশে আলো জ্বলছে। না, আলো না, আগুনের মতো কোনো জিনিস, লালচে, যেন কেউ প্রদীপ জেলে রেখেছে। আমি চিৎকার করে বললাম, আসমা! কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা শব্দ, একটা দীর্ঘ কাঁপা হাসি। আমি বাইরে ছুটে গেলাম, পায়ের নিচে কাদা, মাটি পিচ্ছল, দূরে বটতলার দিক থেকে কুয়াশা নামছে, তার ভেতরেই সেই ছায়াটা হাঁটছে ধীরে ধীরে। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু যতই এগোচ্ছি ছায়াটা ততই দূরে সরে যাচ্ছে। ঠিক নদীর ধারে গিয়ে দেখি কেউ নেই, শুধু একটা দাগ, মাটির ওপর জল মিশে গেছে, যেন কেউ ওখানে হাঁটু গেড়ে বসেছিল। আমি টর্চের আলো ফেললাম, আর তখনই দেখলাম নদীর জলে কিছু ভাসছে। ওটা একটা পুরনো ছবি, আসমার শৈশবের ছবি। ছবিটার কোণে লেখা আসমা ও রহিমা। রহিমা? এই নামটা তো সালাম চাচা বলেছিল, যে মেয়েটি নদীতে মারা গিয়েছিল আমাবস্যার রাতে। রহিমা। আমি ছবিটা হাতে নিতেই দেখি জল লেগে যাচ্ছে আঙুলে, কিন্তু এই জল ঠান্ডা না, গরম, যেন কেউ জীবন্ত চামড়া ছুঁয়ে গেছে। আমি ভয় পেয়ে ছবিটা ফেলে দিলাম। পেছনে তাকাতেই দেখলাম কেউ দাঁড়িয়ে আছে নদীর ধারে, চুল লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু দুই চোখ জ্বলছে। আমি চিৎকার করে পেছন ফিরলাম, বাড়ির দিকে দৌড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছিল পথটা আগের চেয়ে অনেক বড়। একটা ঠান্ডা হাত পেছন থেকে আমার কাঁধে ছোঁয়া দিল। আমি থেমে গেলাম, ধীরে ধীরে পেছনে ঘুরলাম। কেউ নেই, শুধু বাতাসে ওড়ানো একটা ফিতে, যেটা আসমা পড়ত চুলে। আমি দৌড়ে ঘরে ফিরলাম, দরজা বন্ধ করলাম, কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লাম। হাত দুটো কাঁপছে এখনো। ভোর হওয়ার আগেই সালাম চাচা দরজায় কড়া নাড়ল। বাবা, রাতের আওয়াজ শুনছি, সব ঠিক আছে? আমি দরজা খুললাম। ওর চোখে ভয়, মুখ ফ্যাকাশে। আমি বললাম, চাচা, আসমা নেই, ও নদীর দিকে গেছিল। চাচা থমকে গেল, ধীরে বলল, রাতের বেলা যদি কেউ ডাক দেয় নদীর দিক থেকে, তার মানে সে মানুষ না বাবা,
ওই ডাক শোনা মানেই। চাচা থেমে গেল, তারপর নিচু গলায় বলল, ওরা ফিরে আসে অমাবস্যার আগের রাতে। আমি কিচ্ছু বলতে পারছিলাম না। মাথার ভেতর শুধু সেই জানালার মুখটা ঘুরে ঘুরে আসছিল, ভেজা চুল, চোখের জল আর সেই ঠান্ডা নিঃশ্বাস। সেদিন রাতে আমি বুঝেছিলাম, ওরা জানালার বাইরে দাঁড়িয়ে থাকে না, ওরা জানালার ভেতর থেকেও দেখতে পারে। আর আমি জানতাম, আজ রাতটাই শেষ না, এটা কেবল শুরু। সকালের আলোয় গ্রামের ওপর কুয়াশা ছড়িয়ে আছে। রাতের বৃষ্টির পরে মাটির গন্ধটা ভারী হয়ে আছে বাতাসে। আমি সারা রাত ঘুমাইনি, চুপচাপ বসেছিলাম উঠোনে। দরজার পাশে একটা পিতলের লণ্ঠন এখনো জ্বলছে, তার আলোয় ছায়াগুলো লম্বা হয়ে উঠছে দেয়ালে। সকাল 8টার দিকেই সালাম চাচা এলেন। চোখে ঘুম নেই, মুখে অদ্ভুত গম্ভীরতা, হাতে একটা পুরনো থলে। আমি বললাম, চাচা, আজমার কোনো খোঁজ পাইনি। ও চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে বলল, আমি জানতাম আজ নয় কাল নয়, এক না একদিন ওর নাম আসবেই। আমি অবাক হয়ে তাকালাম। মানে কি চাচা? ও ধীরে বসে পড়ল চেয়ারে, থলের ভেতর থেকে একটা পুরনো তামার পাত্র বের করল। বলল, এই পাত্রটা বটতলার নিচ থেকে তুলেছিলাম যেদিন রহিমা হারিয়ে গেল। চাচার গলা কাঁপছে, কিন্তু ও থামল না। বলল, রহিমা আমার ভাইজি ছিল, আসমার মতোই দেখতে, একই হাসি, একই চুল। ওর বিয়ের দিন ছিল অমাবস্যার সন্ধ্যা। ওর বর নদ পার হয়ে আসছিল, কিন্তু মাঝ নদীতে নৌকাটা ডুবে গেল। আমি নিঃশব্দে শুনছি, বাইরে হালকা বাতাস বইছে। চাচা বলল, ওর লাশ আমরা পাইনি। 3 দিন পর নদীর ধারে এই পাত্রটা ভেসে আসে। ভেতরে একটা কাপড়ের টুকরো আর একটা বালির দলা। ও নিঃশ্বাস নিল। লোকেরা বলতো রহিমা মারা যায়নি, ওর আত্মা নাকি ফিরে আসে প্রতি অমাবস্যায়। যে মেয়েটার মুখে ওর ছায়া থাকে, ওর মধ্যেই ঢুকে পড়ে। আমি চুপ করে গেলাম। আসমার মুখ মনে পড়ল, একই চুল, একই চোখ, আর ওর আচরণ শেষ কদিন ধরে অদ্ভুত বদলে যাচ্ছিল। আমি বললাম, চাচা, আপনি আগে বলেননি কেন? ও ধীরে বলল, মানুষ বিশ্বাস করত না বাবা, বলে ভূতের গল্প, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমি বললাম, আপনি কি দেখেছেন? চাচা একটু চুপ করে রইল, তারপর ফিসফিস করে বলল, ওই রাতের পর আমি বটতলায় গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম রহিমা সত্যিই মারা গেছে কিনা। ওর চোখ বড় হয়ে উঠল, গলায় ভয় মিশে আছে। ওখানে গিয়ে দেখি গাছের নিচে একটা মেয়ের ছায়া, চুল ভেজা, শরীর কাদা মাখা। ওর কণ্ঠে শুনেছিলাম একটাই কথা, আমার জায়গায় কেউ নেই, আমাকে ফিরিয়ে দাও। চাচা কাঁপতে কাঁপতে বলল, আমি দৌড়ে বাড়ি ফিরেছিলাম, কিন্তু ওই রাতেই আমার স্ত্রী মারা যায়, ঠিক ওই সময় যখন রহিমার ছায়া হারিয়ে গেল। তারপর থেকে প্রতি অমাবস্যায় আমি ওই জানলার পাশে একটা প্রদীপ জ্বালাই, যেন ও জানে আমি ভুলে যাইনি। আমি ঠান্ডা হয়ে গেলাম। এই গ্রামের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে এলো চারপাশে। তারপর চাচা হঠাৎ বলল, তুমি কি আজমাকে দেখেছো কাল রাতে? আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ, কিন্তু এখন আর পাচ্ছি না। ও মাথা নিচু করে বলল, তাহলে ও বেঁচে নেই বাবা, রহিমা ওর শরীরটা নিয়েছে। ঘরের বাতাস ভারী হয়ে গেল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চাচার চোখে জল এসে গেল। ও ফিসফিস করে বলল, আজ রাত এই আবার অমাবস্যা। আমি হতবাক হয়ে বললাম, আজই?
চাচা মাথা নেড়ে বলল, আজ রাত 12টায় যদি কেউ বটতলায় যায় ওর ডাক শুনবে, কিন্তু ফিরে আসতে পারবে না, কারণ অমাবস্যার অন্ধকার ওদের আত্মার পথ খুলে দেয়। আমি চাচার দিকে তাকিয়েছিলাম। ওর মুখের রেখাগুলো অদ্ভুত অন্ধকারে ডুবে আছে। লণ্ঠনের আলো নিভে আসছে। আমার বুকের ভেতর একটা ভয় জমে উঠছে ধীরে ধীরে। সেদিন বিকেলে আমি ঠিক করেছিলাম আজ রাতে আমি নিজেই যাব বটতলায়, দেখব আসলে রহিমা সত্যি আছে কিনা। কিন্তু আমি জানতাম না ওখানে যাওয়া মানে নিজের প্রাণটা বন্ধক রাখা। আর ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ, ঠক ঠক ঠক। আমি তাকালাম, দরজার নিচ দিয়ে এক ফোঁটা জল ঢুকে এলো। বৃষ্টির জল নয়, লালচে ঘন। আমি দাঁড়িয়ে গেলাম। বাইরে থেকে একটা মেয়ে কণ্ঠ ডাকে, রফিক, দরজা খোলো। চাচা চিৎকার করে বলল, না, খুলিস না, ও রহিমা না, ও এখন অমাবস্যা। আমি দরজা চেপে ধরেছিলাম। বাইরে থেকে আঁচড়ানোর শব্দ, দরজায় ঠোকর, কাঁচ ভাঙার আওয়াজ। আর তারপর নিস্তব্ধতা। কোনো আওয়াজ নেই, শুধু বাইরে থেকে একটুখানি হাসি, দূরে কিন্তু স্পষ্ট। একটা মেয়ের হাসি, যেটা আমি চিনে ফেলেছি। সেদিন আমি বুঝেছিলাম সত্যিটা কখনো জানলেও বেঁচে থাকা যায় না। রাতটা ছিল অমাবস্যার। চাঁদ নেই, আলো নেই, শুধু বাতাসে এক ধরনের ভারী গন্ধ, পুরনো কাদার, শুকনো পাতার আর পচা ফুলের। ঘড়িতে তখন রাত 11:38। আমি একাই বের হলাম, হাতে টর্চ আর পকেটে পুরনো পিতলের প্রদীপটা নিয়ে, যেটা সকালে সালাম চাচা দিয়েছিলেন। গ্রামের রাস্তা ফাঁকা। একটা কুকুর আমাকে দেখে হঠাৎ থেমে গেল, চেয়ে রইল, তারপর লেজ গুটিয়ে পালিয়ে গেল। বাতাসে হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমি হাঁটছি, কিন্তু মনে হচ্ছে কেউ পেছন থেকে হাঁটছে, ধীরে ধীরে, ঠিক আমার গতিতেই। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই, শুধু পথের ধারে শুকনো বটপাতাগুলো উল্টাচ্ছে বাতাসে। বটতলার কাছে পৌঁছতে পৌঁছতে হঠাৎ টর্চটা নিভে গেল। আমি টর্চ নেড়ে দেখলাম ব্যাটারি শেষ। চারপাশ কালো, সম্পূর্ণ অন্ধকার। আমি প্রদীপটা জ্বালালাম। ছোট্ট শিখাটা একটুখানি আলো দিল, তবু মনে হচ্ছিল আলোটা শুধু আমার ভয়টাই স্পষ্ট করছে। বটগাছটার তলায় দাঁড়িয়ে আছি এখন। ওটা বিশাল, কালচে, শিকড় ঝুলে আছে মাটিতে ছুঁয়ে। শিকড়ের ফাঁক দিয়ে এক ধরনের গন্ধ বেরোচ্ছে। ভিজে মাটির গন্ধ নয়, বরং কিছু পুরনো, যেন মাটির ভেতর কিছু পচছে। আমি মাটিতে তাকালাম। একটা পুরনো কাপড়ের টুকরো, ভেজা, আর তার উপরে একটা ফুল, কাঁটা ছাড়া শিউলি। শিউলি, অথচ এখন তো ফুল ফোটার সময় নয়। আমি নিচু হয়ে দেখলাম কাপড়ের কোণে লেখা রহিমা। আমার বুকের ভেতর রক্ত থমকে গেল। পেছনে কেউ নিঃশ্বাস ফেলল যেন। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। বাতাস থেমে গেছে, কোনো শব্দ নেই, শুধু দূরে নদীর জল টুপটাপ করে পড়ছে। একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো,
রফিক, এত রাতে একা? কণ্ঠটা শান্ত, পরিচিত, আসমার মতো। আমি বললাম, আসমা, তুই? অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এলো। চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ওর গলার আওয়াজ ঠান্ডা, কাঁপা, তবু কোমল। তুই তো বলেছিলি আমাকে খুঁজবি। আমি কাঁপতে কাঁপতে এক পা পিছিয়ে গেলাম। আসমা, তুই ঠিক আছিস? ও হাসল, নরম, কিন্তু তাতে একটা ভয় ছিল। আমি ঠিক আছি রফিক, শুধু একটু ঠান্ডা লাগছে। আমি প্রদীপটা উঁচু করলাম। আলো পড়তেই দেখি ওর পায়ের নিচে ছায়া নেই। ওর গায়ে জামায় জল পড়ছে, কিন্তু চারপাশ শুকনো। তুই তুই কে? ওর ঠোঁটে হাসি মিলিয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল, চুল মুখের ওপর নেমে এলো। তুই চিনিস না আমাকে রফিক? ওর গলা বদলে গেল, ভারী আর নিচু। আমি রহিমা। আমি পিছিয়ে গেলাম, কিন্তু পা আটকে গেল শিকড়ে। প্রদীপটা পড়ে গেল, শিখা নিভে গেল। অন্ধকারে কিছু একটা আমার গা ছুঁয়ে গেল, ঠান্ডা, ভিজে, নরম। ও বলল, আসমার জায়গায় আমি এখন। তুই ডাকছিলিস আমাকে, তাই এসেছি। ওর গলায় এক অদ্ভুত মায়া। আমি বুঝতে পারছি, ভয় আর দয়া একসঙ্গে মিশে যাচ্ছে আমার শরীরে। আমি বললাম, তুই কি চাস? ও বলল, যে আমার জায়গা নিয়েছে তাকে ফিরিয়ে দে। অন্ধকারে হঠাৎ বাতাসের ঝাঁপটা এলো, বটপাতাগুলো একসঙ্গে কাঁপতে লাগলো। আমি চোখ বুজে গেলাম ভয়েতে। তারপর একটা শব্দ, জলের ভেতর কেউ নামছে। আমি চোখ খুলে দেখি ও ধীরে ধীরে নদীর দিকে হাঁটছে। চুল উড়ছে বাতাসে, পা কাদায় ডুবে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, থাম, আসমা কোথায়? ও পেছনে ফিরল না, শুধু বলল, অমাবস্যা শেষ হলে তার জায়গা ফাঁকা হয়ে যাবে। ও নদীর ভেতর ঢুকে গেল ধীরে ধীরে। আমি দৌড়ে গেলাম পেছন পেছন, কিন্তু নদীর ধারে পৌঁছে দেখি কেউ নেই। শুধু জল ঘোলা, আর ভেসে আছে একটা শাড়ির টুকরো। আমি হাঁটু গেড়ে বসলাম, শাড়িটা তুললাম। ভিজে কাপড়টা ঠান্ডা নয়, গরম, আর তাতে লেগে আছে এক ফোঁটা রক্ত। আমি জানতাম এই রক্ত মানুষের নয়। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ, কেউ হাঁটছে। ধীরে ধীরে পায়ের শব্দে কাদা চ্যাপ্টা হচ্ছে। আমি পেছনে তাকালাম, আসমা দাঁড়িয়ে আছে, চুল শুকনো, মুখে হাসি। রফিক, কোথায় ছিলি? আমি হতবাক। তুই তুই বেঁচে আছিস? ও মুচকি হাসল। তুই ভয় পেয়ে গেছিলি না? ওর গলার স্বর শান্ত, কিন্তু চোখে কোনো প্রাণ নেই। আমি কিছু বলার আগেই ও বলল, রাতটা শেষ হতে দে রফিক, অমাবস্যা শেষ হলেই সব ঠিক হয়ে যাবে। ও হাসল আবার, কিন্তু সেই হাসিটা আর মানুষের ছিল না। আমি বুঝলাম ও আসমা নয়, ও
এখন অমাবস্যার অংশ হয়ে গেছে। আমি জানি না কিভাবে ফিরেছিলাম সেদিন রাতে। বটতলার পথটা মনে নেই, শুধু মনে আছে পা ভিজেছিল, হাতে রক্তের দাগ। ঘরে ফিরে দরজাটা বন্ধ করে দিলাম। লণ্ঠনের আলো টিমটিম করছে, আর বাইরের বাতাসে ঝরঝর করে পাতা পড়ছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:38। অমাবস্যা তো 1 ঘন্টা আগেই শেষ হবার কথা, কিন্তু বাইরে এখনো কালো অন্ধকার, চাঁদের কোনো আলো নেই। আমি চোখ মেলতে পারছি না ক্লান্তিতে। বিছানায় বসে পানি খেতে গেলাম। গ্লাসটা ঠোঁটে দিতেই জমে গেল, ঠান্ডা হয়ে, যেন বরফের মতো ঠান্ডা। আমি নিচে তাকালাম। গ্লাসের ভেতর জল নয়, ঘন লাল তরল, রক্ত। আমি চিৎকার করে উঠে দাঁড়ালাম। গ্লাসটা পড়ে ভাঙল, রক্ত ছিটকে গেল মাটিতে। কিন্তু এক মুহূর্তেই মেঝেটা শুকিয়ে গেল। আমি নিজের চোখে দেখলাম রক্তটা মাটিতে ঢুকে গেল, যেন মাটি সেটা টেনে নিচ্ছে। ওরা এখন ঘরের ভেতরে আছে। আমি দরজার দিকে তাকালাম। বাইরে কেউ হাঁটছে, ধীরে ধীরে, টুপ টুপ টুপ। আমি লণ্ঠনটা হাতে তুলে ধরলাম। আলো দরজার নিচে পড়তেই দেখা গেল সেখান থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে ভেতরে। আমি কাঁপা গলায় বললাম, কে ওখানে? উত্তর এলো এক মেয়ের গলায়, নরম কিন্তু ফাঁকা আওয়াজে, দরজা খোলো রফিক, ঠান্ডা লাগছে। আমি পেছনে সরে গেলাম। হাত কাঁপছে, বুক ধুকপুক করছে। বাইরে হঠাৎ দরজায় আঁচড়ের শব্দ, চর চর, তারপর ভারী ঠোকর। আমি চেঁচিয়ে বললাম, চলে যা, আমি জানি তুই কে। 1 সেকেন্ড নিস্তব্ধতা, তারপর হাসির আওয়াজ। একটা মেয়ের হালকা হাসি, কিন্তু তাতে এক অদ্ভুত খালি ভাব। তুই তো আমাকেই ডাকছিলি রফিক, এখন আমি এসেছি। আমি টেবিলের ওপর রাখা প্রদীপটা ধরলাম। আগুন জ্বালাতে গেলাম, কিন্তু সলতে ভিজে গেছে। আমি আবার চেষ্টা করলাম, এইবার আগুন ধরল, কিন্তু বাতাসে এক মুহূর্তেই নিভে গেল। আলো নিভতেই মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি না ঘুরেই বললাম, তুই কি চাস? কেউ উত্তর দিল না, শুধু নিঃশ্বাসের শব্দ। একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে লাগলো। আমি ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু আয়নায় দেখি একটা মুখ, ভেজা চুল, ফ্যাকাশে মুখ, লাল চোখ। আমি পিছিয়ে গিয়ে চিৎকার করলাম। আয়নাটা কাঁপতে লাগলো, তারপর ভেঙে গেল টুকরো টুকরো হয়ে। আমি দৌড়ে দরজায় গেলাম। দরজার হ্যান্ডেল ঘোরাতে গিয়ে দেখি ওটা নরম লাগছে, মাংসের মতো নরম। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলাম। দেখি আমার হাত রক্তে ভিজে গেছে। এখন ওরা ঘরের ভেতরে আছে। আমি কান পেতে শুনলাম কোথাও কেউ গান গাইছে, একটা পুরনো ঘুম পাড়ানি গান, যেটা আসমা এক সময় গাইতো। আমি ঘরের ভেতর তাকালাম। বাতাস ভারী হয়ে গেছে। লণ্ঠনের শিখা হঠাৎ উঁচু হয়ে উঠল, তারপর নিভে গেল। অন্ধকারে কেউ ফিসফিস করছে, তুই ডাকছিলি আমাকে, এখন আমি এসেছি। আমি চোখ খুলেই রাখতে পারছিলাম না। ভয়ে, ঘাম আর শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে আসছে। আমি টলতে টলতে মেঝেতে পড়ে গেলাম। তারপর শুনলাম কেউ দরজা খুলে ঘরে ঢুকল। ধীরে ধীরে পায়ের শব্দ এগিয়ে আসছে আমার দিকে। আমি ফিসফিস করে বললাম, আসমা, তুই না? ওর কণ্ঠে উত্তর এলো, না রফিক, আমি এখন তোর পাশে। তারপর এক ঠান্ডা হাত আমার গালে ছোলো, শরীর কেঁপে উঠল পুরো। চোখ খুলে দেখি ওর মুখ একেবারে কাছে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। ও ফিসফিস করে বলল, তুই ডাকছিলি আমাকে, এখন আমি চিরদিন থাকব তোর সঙ্গে। আমি চিৎকার করে উঠলাম, না, কিন্তু আওয়াজ বেরোলো না। বাইরে বজ্রপাতের শব্দ হলো, আলো ঝলসে উঠল এক মুহূর্তের জন্যে, আর তাতে আমি দেখলাম ওর পেছনে আরেকটা মুখ, ঠিক একরকম কিন্তু মৃত। রহিমা আর আসমা।
একসঙ্গে। তারপর এক ঝাপটা হাওয়া এলো, সব নিভে গেল। আমি জানি না আমি তখন বেঁচে ছিলাম নাকি ওরা আমায় নিজের দলে টেনে নিয়েছিল, কারণ এরপর সেদিন রাতটা শেষ হয়নি, আজও হয়নি, আজও অমাবস্যা। পরদিন সকালে গ্রামটা অদ্ভুত শান্ত ছিল। বাতাসে একটা ভারী গন্ধ, মাটিতে যেন রাতের ছোঁয়া এখনো লেগে আছে। সালাম চাচা হাঁটছিলেন বটতলার দিকে, হাতে লাঠি, চোখে ভয়। রফিকের ঘরের দরজা খোলা, ভিতরে কেউ নেই, শুধু টেবিলের উপর একটা ভাঙা আয়না আর শুকনো রক্তের দাগ। গ্রামবাসীরা কেউ কিছু বলতে পারছে না, শুধু সবাই বলে, সে অমাবস্যার রাতে গেছিল ওই দিকে, যেখান থেকে কেউ ফিরে আসে না। সালাম চাচা হঠাৎ বললেন, আমি দেখব কি হয়। রফিক আমার ভাইপো, ওর চোখে ভয় থাকলেও একটা দৃঢ়তা ছিল। সকাল গড়িয়ে দুপুর, আকাশে রোদ নেই, শুধু ধূসর মেঘ। চাচা যখন বটগাছের নিচে পৌঁছলেন, দেখলেন মাটিতে কারো পায়ের দাগ, আর পাশে একটা লণ্ঠন। ভাঙা কাচের ভেতর এখনো সামান্য কালো ধোঁয়া জমে আছে। চাচা লণ্ঠনটা তুললেন, হাতে নিতেই ঠান্ডা লেগে গেল, এমন ঠান্ডা যেন বরফের ভেতর থেকে এসেছে। চাচা ঘুরে তাকালেন, কেউ নেই, কিন্তু বাতাসে কারো নাম ভেসে বেড়াচ্ছে, রফিক, রফিক। চাচা কাপা গলায় বললেন, কে কে ডাকছ? বটগাছের দিক থেকে একটা শব্দ এলো, চুপচাপ, যেন কেউ মাটি খুঁড়ছে। চাচা লাঠি হাতে এগিয়ে গেলেন। গাছের গোড়ায় একটা গর্ত, আর তার ভিতর কিছু নড়ছে। তিনি নিচু হয়ে দেখলেন একটা হাত, চামড়া ছিঁড়ে যাওয়া, মাটিতে ডুবে থাকা, কিন্তু আঙ্গুলগুলো যেন এখনো নড়ছে। চাচা পিছিয়ে গেলেন, গলার স্বর কাঁপছে, আল্লাহ, রফিক। হঠাৎ চারপাশ নিস্তব্ধ, হাওয়া থেমে গেল, পাখির ডাক বন্ধ, শুধু পাতার ফাঁক দিয়ে একটা গলা, মেয়ের গলা। চাচা, ফিরিয়ে দিও না ওকে। চাচা ঘুরে তাকালেন, দেখলেন এক মেয়ের ছায়া, ভেজা কাপড়, লম্বা চুল, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। তুই কে? ওর ঠোঁট নড়ল, কিন্তু শব্দ এলো না। তারপর ধীরে ধীরে ওর মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। চাচা লণ্ঠনটা নেড়ে পেছনে সরে গেলেন। বাতাসে কুয়াশা জমছে, মাটির নিচ থেকে ভেসে উঠছে ঠান্ডা কুয়াশার ধারা। তিনি দৌড় দিতে গেলেন, কিন্তু পায়ের নিচে কিছু একটা টানল। তিনি নিচে তাকালেন, একটা হাত, কাদা মাখা, হাড় বেরোনো আঙুল। চাচা লাঠি দিয়ে সেটা আঘাত করলেন, কিন্তু সেটা হাত নয়, কাদা থেকে তৈরি একটা আকার, যা রফিকের হাতের মতোই দেখতে। বৃষ্টি শুরু হলো। চাচা দৌড়ে পেছনে ফিরলেন, কিন্তু পথটা দেখা যাচ্ছে না, সব ঢেকে গেছে ঘন কুয়াশায়। বাড়ির পথ কোন দিকে গেল? পেছন থেকে একটা আওয়াজ, ওদিকেই তো যাচ্ছ। চাচা ঘুরে তাকালেন, রফিক দাঁড়িয়ে আছে, ভেজা জামা, চোখ লাল, ঠোঁটে আদো হাসি। চাচা বললেন, রফিক, আলহামদুলিল্লাহ, তুই বেঁচে আছিস। ও শুধু হাসল, আর সেই হাসির ভেতর দিয়ে দেখা গেল ওর দাঁতের ফাঁকে রক্ত। চাচা এক পা পিছিয়ে গেলেন, চোখে অজানা, ছড়ে গেলে তোর কর্তৃত্বহীন হয়ে যাবি। তখন রফিক শুধু কিছুই বলতে পারবে না, সে শুধু ওই দিকে তাকিয়ে থাকবে, যেদিকে সারাদিন তার সাথে হয়ে থাকা নানান ঘটনার চিত্র এসে দাঁড়াবে। রফিকের গলা ভারী হয়ে এলো, চাচা, আমি ভালো আছি, ওরা এখন আমার পরিবার।
ওরা? রফিক ঘুরে দেখালো পেছন। কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে দুটো মুখ, আসমা আর রহিমা। দুজনেই হাঁটছে ধীরে ধীরে, মুখে একই হাসি, চোখে ফাঁকা শূন্যতা। চাচা লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, আল্লাহ রক্ষা করো! হঠাৎ আলো ঝলসে উঠল। এক মুহূর্তের জন্যে দেখা গেল রফিক, আসমা, রহিমা তিনজনেই এক মুখে এক দেহে মিলছে। তারপর সব অন্ধকার। বৃষ্টি থেমে গেলে গ্রামবাসীরা গিয়ে শুধু পেল একখানা লণ্ঠন, ভাঙা আয়না আর মাটিতে তিনটে ছায়া, যেগুলো কোনো মানুষের নয়। আজও বটতলার পাশ দিয়ে কেউ যায় না, কারণ বলে যে একবার অমাবস্যার রাতে ওখানে গিয়েছে সে আর ফিরে আসে না। যে ফিরে আসলো না তার কণ্ঠ আজও ভেসে আসে বাতাসে। রফিক নিখোঁজ হবার পর 4 দিন কেটে গেছে। গ্রামের সবাই ভয় পেয়ে গেছে, কেউ বটতলার দিকেই তাকায় না। কিন্তু তবুও 3 জন সাহসী যুবক, ইউসুফ, জামাল আর হারুন, আর মসজিদের মুয়াজ্জিন করিম সাহেব তাদের নিয়ে রাতে বেরোলেন রফিকদের খুঁজে বের করার জন্য। করিম সাহেব বললেন, আমাদের ভয় করা যাবে না, এই অন্ধকারকে আল্লাহর নামে হারাতে হবে। 4 জনের হাতে 4টে লণ্ঠন। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘের ফাঁকে বজ্রপাতের আলো মাঝে মাঝে ঝলসে উঠছে। পথটা ভিজে কাঁদা, জোকের মতো মাটিতে কিছু লেগে আছে। হাঁটতে হাঁটতে ইউসুফ বলল, চাচা, যদি ওরা ফিরে না আসে? করিম সাহেব উত্তর দিলেন না, শুধু বললেন, অমাবস্যা শেষ হয়ে গেছে, এখন আল্লাহর রহমতেই ভরসা। হারুন থেমে গেল, কানে হাত দিল। শুনলেন? কেউ ডাকছে। সবাই থেমে গেল। বাতাস থেমে গেছে, পাশের গাছের পেঁচার ডাকও থেমে গেছে। রফিক, ফিরিয়ে আনো। ইউসুফ কাঁপা গলায় বলল, এটা কার গলা? করিম সাহেব বললেন, শয়তানের ফিসফিসানি, পেছনে তাকাস না। তারা আবার হাঁটতে লাগল। অবশেষে পৌঁছে গেল বটগাছটার নিচে। ওটা অন্ধকারে এতটাই বিশাল যে মনে হচ্ছিল আকাশ ঢেকে রেখেছে। গাছের চারদিকে কুয়াশা ঘুরছে, আর তার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে মাটির ওপর কিছু সাদা কাপড়, যেন কারোর কফনের টুকরো। করিম সাহেব লণ্ঠন উঁচু করলেন। এক মুহূর্তের জন্য আলো পড়তেই দেখা গেল একটা হাত গাছের গায়ে ঠ্যাস দিয়ে আছে, শুকনো কালো, কিন্তু নড়ছে। হারুন ভয় পেয়ে পিছিয়ে গেল। চাচা, কেউ আছে এখানে? করিম সাহেব কোরআন তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাতাস বেড়ে গেল, লণ্ঠনের আলো নেচে উঠল, আর হঠাৎ নিভে গেল একটার পর একটা। এখন শুধু অন্ধকার, আর কুয়াশার মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে পায়ের শব্দ, যেন অনেকগুলো পা একসঙ্গে এগিয়ে আসছে। ইউসুফ বলল, চাচা, কেউ আসছে। করিম সাহেব লাঠি উঁচু করে বললেন, কে ওখানে? নিজেকে দেখাও। অন্ধকারে একটা আলো জ্বলল মাটির নিচ থেকে। গাছের গোড়া ফেটে গেল, তার ভেতর থেকে উঠল 3টে মুখ, রফিক, আসমা, রহিমা, কিন্তু তাদের চোখগুলো পুরো কালো। তারা একসঙ্গে বলল, তোমরাও এসে যাও, অমাবস্যা এখনো শেষ হয়নি। ইউসুফ চিৎকার করে উঠল, দৌড়াও! তারা সবাই ছুটতে লাগল, কিন্তু যতই দৌড়ায় পথ যেন ঘুরে ফিরে আবার বটগাছের নিচে এসে পড়ে। ইউসুফ চিৎকার করে বলল, চাচা, আমরা ঘুরছি। বাতাসে একটা ছায়া নড়ল।
করিম সাহেব দেখলেন তারা নিজেরাই এখন ছায়ায় বদলে যাচ্ছে, তাদের মুখ গলে যাচ্ছে কুয়াশার ভেতরে। করিম সাহেব চোখ বন্ধ করে জোরে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বজ্রপাত আকাশ চিরে ফেলল। আলো ঝলসে উঠতেই দেখা গেল রফিকের মুখ একদম কাছে, চোখে আগুন, মুখে রক্ত। চাচা, আমায় কেন খুঁজতে এলে? এক ঝাপটা হাওয়ায় সব নিভে গেল। চোখ খুলে দেখল ইউসুফ, চারদিকে কেউ নেই, শুধু গাছের গোড়ায় পড়ে আছে করিম সাহেবের টুপি আর 3টে লণ্ঠন, যেগুলো নিজে নিজেই জ্বলছে কুয়াশার ভেতরে। ওরা এখন আর বেঁচে নেই। সেই রাতে গ্রামের মসজিদ থেকে আজান শোনা গেল না, আর সকালবেলা গ্রামের লোকেরা গিয়ে দেখল বট গাছের চারপাশে নতুন 4টে ছায়া, যেগুলো রোদেও মুছে যায় না। সেদিন গ্রামের আকাশে প্রথমবার চাঁদ ওঠেনি। অমাবস্যা শেষ হবার কথা, কিন্তু রাত এখনো ঘন কালো। পুরনো মুয়াজ্জিন করিম সাহেবের খোঁজ কেউ পায়নি, তাই আজান দেবার দায়িত্ব এলো নতুন ইমাম হাফিজ নাসিরের ওপর। তিনি নামাজের আগে মসজিদের বারান্দায় বসে সিজদা করছিলেন। বাতাসে এখনও একটা গন্ধ, যেন ভিজে মাটির সঙ্গে কাঁচা রক্ত মিশানো। নাসির সাহেব কানে হাত দিয়ে তাকালেন আকাশের দিকে। অন্ধকারের ভেতরেও মনে হলো কেউ তাকে দেখছে। আল্লাহু আকবার 3 বার উচ্চারণ করলেন, কিন্তু আওয়াজ গায়ে লেগে ফেরত এলো না। মসজিদের ভেতর প্রতিধ্বনি হলো, আল্লাহু আকবার। তিনি থমকে গেলেন। চোখ তুলে দেখলেন মসজিদের পেছনের দেওয়ালে ভিজে ছায়া নড়ছে, যেন কেউ দাঁড়িয়ে শুনছে। কে ওখানে? নাসির সাহেব ডেকে উঠলেন। কেউ সাড়া দিল না। তিনি ধীরে ধীরে পেছনের দরজা খুললেন। একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল শরীরের ভেতর পর্যন্ত। দরজার বাইরে বটতলার দিকটা দেখা যায়। দূরে 3টে আলোর বিন্দু জ্বলছে, একটা লণ্ঠন আর 2টো চোখের মতো। নাসির সাহেবের বুকের ভেতর ধকধক করছে। তিনি আবার মাইকে মুখ দিলেন, হাইয়া আলাস সালাহ। আওয়াজটা এবারও ফেরত এলো, কিন্তু এইবার প্রতিধ্বনি নয়, অন্য কেউ বলছে, হাইয়া আলাল ফালাহ। তারপর মসজিদের মাইকে একটা বিকট শব্দ হলো, যেন কেউ তার কেটে দিয়েছে। লাইট নিভে গেল, সব অন্ধকার। তিনি মোবাইলের আলো জ্বালালেন। আলো পড়তেই দেখা গেল মসজিদের সামনে কেউ দাঁড়িয়ে আছে। ভেজা কাপড়, মাথা নিচু, চোখ নেই, কিন্তু ঠোঁট নড়ছে। আমার নামাজ শেষ হয়নি। নাসির সাহেব পিছিয়ে গেলেন। বুকের ভেতর থেকে আয়াত পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাতাসে সেই মেয়েটার চুল উড়ে উঠল, কিন্তু মুখ একই জায়গায় রইল, একদম স্থির। তারপর ধীরে ধীরে গলার ভেতর থেকে বেরোলো অদ্ভুত এক আওয়াজ, আজানের মতো, কিন্তু উল্টো দিক থেকে, রব্বাক আল্লাহ আকবার আল্লাহু। মসজিদে নেছে কাঁপছে, দেওয়ালের ছায়াগুলো নড়ছে, যেন মানুষের মতো নাচছে অন্ধকারে। নাসির সাহেব পেছনে ঘুরে দেখলেন সামনের সারিতে 4 জন দাঁড়িয়ে আছে, ভেজা কাপড়, পা কাদা মাখা। রফিক। ওরা একসঙ্গে মুখ তুলল, আর 4 জনের গলায় একই আওয়াজ, শেষ আজান। বাতাসে লণ্ঠনের শিখা জ্বলে উঠল, কিন্তু আলোটা রক্তলাল। নাসির সাহেব মাইকের দিকে দৌড়ালেন, আল্লাহু আকবার, 1 বার, 2 বার, 3 বার। শেষবার বলতেই মাইকের ভেতর থেকে একটা কণ্ঠ উত্তর দিল, তুমি দেরি করে ফেলেছ।
ঝড়ের শব্দে সবকিছু ঠেকে গেল। মসজিদের গম্বুজ কেঁপে উঠল, আর হঠাৎ বজ্রপাক হল সরাসরি মিনারে। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে মসজিদের মাইকে আজান চলছে, কিন্তু কেউ নেই। মসজিদের ভেতর শুধু একটা সাদা টুপি পরে আছে, আর মেঝেতে গলে যাওয়া কুয়াশা। যখনই অমাবস্যা ফিরে আসে, সেই টুপিটা আবার দেখা যায়, আর মাইকে শোনা যায় একটাই কথা, শেষ আজান। গ্রামের প্রাচীন কাহিনী বলে, অমাবস্যার রাতগুলো শুধু রাত নয়, এগুলো ছিল অভিশাপের রাত। 100 বছর আগে এক জাদুকর বটগাছের তলায় অবস্থান করতেন। গ্রামের মানুষ তাকে ভয় পেত, তবে কেউ জানত না তার শেষ কাজটি কতটা ভয়ঙ্কর হবে। জাদুকর গ্রামবাসীর ওপর অভিশাপ দিয়েছিলেন, যে কেউ অমাবস্যার রাতে গাছের কাছে যাবে সে আর ফিরে আসবে না। কিছুদিন পরে গ্রামের এক যুবক সেই অভিশাপ ভেঙে দিতে গিয়েছিল, কিন্তু সে হারিয়ে গেল। তার আত্মা বটগাছের তলায় আবদ্ধ হয়ে গেল। 100 বছর ধরে প্রতি অমাবস্যার রাতে সেই আত্মা ফিরে আসে। রফিক, আসমা, রহিমা, তারা শুধু সেই অভিশাপের অংশ। নাসির সাহেবও সে রাতে তা অনুভব করেছেন। যারা একবার গেছেন তাদের আর কেউ ফেরাতে পারে না। বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা নাসির সাহেব, ইউসুফ, জামাল, হারুন সবাই বুঝতে পারল এরা শুধু আত্মা নয়, অমাবস্যার শক্তি হয়ে গেছে। নাসির সাহেব লাফিয়ে উঠে লণ্ঠন ধরেন, আল্লাহর নাম উচ্চারণ করলেন, কিন্তু বাতাসে সেই শক্তি যেন থামছে না। সেই মুহূর্তে বটগাছের চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। ছায়াগুলো মানুষের চেহারা নিল, মাটির ওপর থেকে হাত বেরোতে লাগল। ইউসুফ চিৎকার করল, আমাদের ছাড়াও! কিন্তু পথ নেই, মাটি নিজেই নড়ছে, পথ তৈরি হচ্ছে তাদের দিকে। নাসির সাহেব বুঝতে পারলেন, অমাবস্যার রাত শুধু রাত নয়, এটা পরীক্ষা, এটা সেই জাদুকরের অবশেষ। রফিকের আত্মা, আসমা, রহিমা, তাদের চোখে এক অদ্ভুত শান্তি, কিন্তু মুখে হাসি নেই, শুধু ফাঁকা চোখে অন্ধকার। চলে যাও, তারা ফিসফিস করল, অমাবস্যা শেষ হলে আবার ফিরে আসব। নাসির সাহেব কণ্ঠ দিতে লাগলেন, আল্লাহু আকবার! লণ্ঠনের আলো ঝলসে উঠল, ছায়াগুলো থমকে গেল, কিন্তু হঠাৎ বাতাসের সাথে রক্তের গন্ধ এসে লাগল। পাশের নদী থেকে শঙ্খ বাজছে, শব্দটা অদ্ভুত, কেউ মানুষ নয়। নাসির সাহেব চোখ মেললেন, দেখলেন 3টি ছায়া, রফিক, আসমা, রহিমা, ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিত হচ্ছে। তারা এখন এক। ওই রাতেই গ্রামে কেউ সাহস করে বাইরে যায় না, যারা যায় তারা আর ফিরে আসে না। ছোট শিশুরা ভয়ে কাঁদে, পাখিরাও ফিসফিস করে, কুকুর ঘরে লুকিয়ে থাকে। নাসির সাহেব বুঝতে পারলেন, অমাবস্যার অভিশাপ কেবল এক রাতের জন্য নয়, এটি গ্রামের সঙ্গে চিরকাল জড়িয়ে আছে। যখনই অমাবস্যা আসে, ছায়া ঘুরে আসে, পথ হারায়, আত্মা জাগে। এখন আর কেউ নিরাপদ নয়। এখানকার বাতাস, মাটি, জলের প্রতিটি ঢেউ সবই অভিশাপ। রফিক, আসমা, রহিমা সবাই এখন সেই অভিশাপের অংশ। গ্রাম কখনো আগের মতো হবে না। অমাবস্যার রাত চিরকাল গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হবে।